হ্যালো। গত লেকচারে এই ছবিটি বোঝার চেষ্টা করেছি। নেগেটিভ প্রেসার, পজিটিভ প্রেসার আর হচ্ছে নিউট্রাল প্রেসার। এই তিনটি ছবির নিচে একটি আছে পানির পাইপ দিয়ে, সেখানে পানি দেয়া আছে। ওই পাইপের ছবিটাই তিনটা ঘরের ভিতরে আছে। দেখো, নেগেটিভ প্রেসারের ক্ষেত্রে পানির যে স্তরটা পাইপের ভিতরে, এটা ঘরের ভিতরের দিকে উপরে উঠে গেছে, আর ঘরের বাহিরের ছিদ্রের দিকে সেটা নিচে নামছে নেগেটিভ প্রেসারের ক্ষেত্রে। পজিটিভ প্রেসারে ঘরের ভিতরে কমেছে এই কাটছড়ের জায়গাটাতে, আর ঘরের বাহিরের দিকে উপরে আছে। আর নিউট্রাল প্রেসারে দেখো ওয়াটারের লেভেলটা ওই পাইপের ভিতরে দুই মাথায় সমান। আমার কাটছড় দেখা যায়? জি স্যার। আমার মনে হয় যে এখান থেকে সেই দিনের আলোচনা দিয়ে আমরা চলে যাই আমাদের পোল্ট্রি সায়েন্সের যে ভেন্টিলেশন ম্যানেজমেন্ট, সেখানে আমরা পজিটিভ প্রেসার এবং নিউট্রাল প্রেসার দুটিরে তেমন কোনো অ্যাপ্লিকেশন নাই। আমরা নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সিস্টেমটি ইউজ করি, যেটি বাংলাদেশের যে এনভায়রনমেন্টাল কন্ডিশন সেখানে এটি খুবই প্রযোজ্য। বাংলাদেশ সহ পৃথিবীর আরো যেসব দেশে আমাদের মতো দুইটা এক্সট্রিম সিজনের যে দেশ আছে, যে খুবই গরম আবার ঠান্ডা, তা এখন ঠান্ডাটা একদম অসহনীয় নয়, বরফ নয়, কিন্তু গরমটা দেখা যাচ্ছে যে বার্ডের জন্য অনেক সময় অসহনীয় হয়ে যাচ্ছে। তো এই রকম দেশে একটা বিশেষ ধরনের যে হাউজিং সিস্টেম আমরা ইউজ করি, সেই হাউজিং সিস্টেমের ভেন্টিলেশন মেকানিজমটা হচ্ছে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন। যেসব দেশে সারা বছর জুড়ে ঠান্ডা থাকে সেখানে কিন্তু এটি চলবে না। আবার সারা বছর ধরে গরম থাকে সেখানে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন হবে, কিন্তু আমরা যে ডিজাইনে করি আমাদের মতো হবে না। কেননা আমাদের ভেন্টিলেশন সিস্টেমের ডিজাইনে গরমের জন্য ব্যবস্থা থাকে, আর যে সামান্য ঠান্ডা পড়ে, সামান্য বলছে এই কারণে যে ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি তাদের কমই, যার কারণে এই সামান্য ঠান্ডাকে প্রোটেক্ট করার জন্য আমাদের কিন্তু ভেন্টিলেশন সিস্টেমের ডিভাইস থাকে। সেজন্য বলছি যে আমাদের দেশের প্রেক্ষাপটটা একটা ইউনিক। আমাদের দেশের মতো আরো আছে, তোমার মূলত এই ভারতীয় উপমহাদেশে এই দেশগুলোতে এটি হয়। তোমার আবার তোমাদের যদি অন্য কোনো দেশে জব হয়ে যায়, সেম চিন্তা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। সে দেশের জন্য প্রেক্ষাপট ভিন্ন, সেখানে ভেন্টিলেশন সিস্টেমের যে কম্পোনেন্ট হবে সেখানে হয়তো কিছুটা চেঞ্জ আসবে। এখানে এতটুকু বলে আমি জাস্ট নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনে আমি জোর দেব। নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনটা হচ্ছে, দেখো এখানে যে ফ্যানস আর অ্যারেঞ্জড টু এক্সপেল এয়ার ফ্রম দ্য বিল্ডিং। নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনে এইটি করা হয়, এক্সস্ট ফ্যান বসানো হয়। In doing so, they create a partial vacuum or negative pressure inside the house. The pressure difference pulls fresh air through inlets into the house. এইটাই মেকানিজম এই নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনে। তারপর বলা আছে the location, distribution and size of the fans and inlets are critical if all areas of the house are to be ventilated. তাহলে কি জিনিস? এটা হচ্ছে যে ফ্যানের সাইজ, ডিস্ট্রিবিউশন, লোকেশন, সংখ্যা, এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট পুরো ঘরে সমানভাবে ভেন্টিলেট করতে গেলে। উই মে টার্ম দিস সিস্টেম বেস্ট ফিট ফর ক্লাইমেটিক কন্ডিশনস। এটি আমরা বলেছি আগে যে এই সিস্টেমটি আমাদের জন্য বেস্ট ফিট। এখানে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনের আবার তিনটা প্রেক্ষাপটে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে বাংলাদেশের ঘরগুলো নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনের জন্য আমরা তৈরি করব। তৈরি করার সময় যে বলেছিলাম যে আমাদের যে মেশিনারি কম্পোনেন্টটা
চিন্তা করতে হবে আমাদের ওয়েদারের মতো করে। এই নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনে আমাদের কম্পোনেন্ট চিন্তা করতে হবে কোল্ড ওয়েদারের জন্য, হট ওয়েদারের জন্য, অপটিমাম ওয়েদারের জন্য। আমাদের কিন্তু বাংলাদেশে এই সিস্টেম 3 ধরনের ক্লাইমেটিক বা ওয়েদার কিন্তু আমাদের বিরাজ করে বছর জুড়ে। তো যদি কোল্ড ওয়েদারের যে ভেন্টিলেশন আমাদেরকে মেনটেন করতে হয় তাকে বলা হয় মিনিমাম ভেন্টিলেশন। তার মানে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনের মধ্যে ডিভাইস থাকবে, যে ডিভাইসের মাধ্যমে মিনিমাম ভেন্টিলেশনটা ম্যানেজ করতে হবে। মিনিমাম ভেন্টিলেশন কি আমরা সেটা জানবো পরে। তারপরে হট ওয়েদার ভেন্টিলেশনে সেখানে আমরা টানেল ভেন্টিলেশনের ডিভাইস থাকবে। তারপরে অপটিমাম ওয়েদারের জন্য সেখানে ট্রানজিশনাল ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে। তার মানে কি আমাদের নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন হবে, কিন্তু 3 ধরনের সিচুয়েশনকে মেইনটেইন করার জন্য যন্ত্রপাতি বসাতে হবে। তো মোদ্দা কথা হলো নেগেটিভ প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে ভেন্টিলেশন হবে, এইটা হলো 1 নম্বর কথা। নেগেটিভ প্রেসার মানে ঘরের মধ্যে বায়ুর চাপ কমাতে হবে। আর সেই চাপ কমালে এই 3 ধরনের প্রবাবল ভেন্টিলেশন হতে পারে। একটা হলো টানেল হতে পারে, ট্রানজিশনাল হতে পারে, মিনিমাম হতে পারে। এমন যন্ত্র বসাবো যে শীতের দিনে শুধু মিনিমাম ভেন্টিলেশনের যে যন্ত্র ওইগুলো চালু থাকবে, আর গরমের দিনে টানেল ভেন্টিলেশনের জন্য যন্ত্রগুলো চলবে, আর অপটিমাম ওয়েদার ভেন্টিলেশন মানে আমাদের যে তোমরা দেখো যে ওই বসন্ত অথবা শরৎ এই সময় কিন্তু ঠান্ডাও লাগে না, গরম লাগে না, ফ্যান লাগেই না, সেই সময়ও কিন্তু মুরগির ঘরে ভেন্টিলেশন লাগবে। তাহলে আমাদের এই নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সিস্টেমে এমন যন্ত্র বসাইতে হবে কম্পোনেন্ট যেন সেই ট্রানজিশনাল ভেন্টিলেশন সেখানে হয়। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করি যে আমাদের মিনিমাম ভেন্টিলেশন এটা কি নেগেটিভ প্রেসার না পজিটিভ প্রেসার, আনসার অবশ্যই হবে এটা নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন আমরা করি। হট ওয়েদারে যে টানেল ভেন্টিলেশন করি এটা কি, এটাও নেগেটিভ প্রেসার। ট্রানজিশনাল ভেন্টিলেশন যে আমরা করি সেটাও নেগেটিভ প্রেসার। তার মানে শুধুমাত্র কিছু কিছু ডিভাইস এবং তার মেকানিজম এইগুলো একটু পার্থক্য হয়। এখন দেখো যে মিনিমাম ভেন্টিলেশনটা কি, আমরা আগেই বলেছি যেটা কোল্ড ওয়েদারে হবে। মিনিমাম ভেন্টিলেশন ইজ ইউজড টু প্রোভাইড ফ্রেশ এয়ার ইনসাইড দ্য হাউস ডিউরিং কোল্ড ওয়েদার। এখন যেটা চলছে আমরা দেখি যে অনেকে স্মল স্কেল ব্রয়লার খামারে একদম প্লাস্টিক বস্তা টস্তা দিয়ে ঘর প্যাকেট করে ফেলে। আসলে এইরকম প্যাকেট করলে তো বার্ড হেলদি হবে না, এখানে গ্যাস এবং মাইক্রো অর্গানিজম একদম বুম হয়ে থাকবে। সেজন্য কি করতে হবে, ভেন্টিলেশন মানে বায়ু পরিবর্তন, বায়ু চলাচলটা কিন্তু রাখতে হবে। কিন্তু কথা হলো যদি বায়ু চলাচল করে তখন তো আবার ঠান্ডা লাগে, তো সেজন্য একদম বায়ু চলাচল বন্ধ করে দেওয়া যাবে না, এমন ভাবে করতে হবে যেন মিনিমাম যা না করলে নয় সেই পরিমাণ বায়ু চলাচল করে এবং বাতাসকে ঠান্ডাও না লাগে। তো এই পদ্ধতি করতে গেলে আমাদের কিছু টেকনিক ফলো করতে হয়, সেই টেকনিকগুলো আমরা শিখবো পরে। তারপরে ফ্যানস এক্সস্ট এয়ার আউট অফ দ্য হাউস বাই ক্রিয়েটিং এ স্লাইট নেগেটিভ প্রেসার ইনসাইড দ্য হাউস। তার মানে মিনিমাম ভেন্টিলেশনের নেগেটিভ প্রেসারটা খুবই মিনিমাম। দ্য এয়ার ইনলেটস আর ইনস্টলড ইদার ইন দ্য সিলিং অর হাই অন দ্য হাউস সাইড ওয়াল। মেকানিজমটা হলো যে এয়ার ইনলেট মানে যে পাশে বাতাসটা ঢুকবে ফ্রেশ বাতাস, এইটা নিচের দিকে দেওয়া যাবে না, এটা দিতে হবে ঘরের উপরের দিকে, ওয়ালের উপরের দিকে, যাতে করে ঠান্ডা বাতাসটা ঢোকার সময় বার্ডের গায়ে না লেগে বার্ডের উপর দিয়ে ঢোকে উপর দিয়ে বের হয়ে যায়। এতে মেকানিজমটা কি হয়, বার্ড যখন মেজের লেভেলে থাকে তাদের তো যখন মেটাবলিক হিট প্রডিউস হয়, গ্যাস প্রডিউস হয়, অনেক গ্যাস আছে লাইটার, অনেক গ্যাস আছে হেভিয়ার। গ্যাস হেভিয়ার লাইটার যাই হোক, ঘরের তাপমাত্রা যখন বার্ডের গায়ের তাপমাত্রার মাধ্যমে মানে তাপমাত্রা ইনক্রিজ করে বায়ুর তাপমাত্রা, সেই লাইটার বায়ুটা কিন্তু ঘরের উপরের দিকে উঠে যায়। তো যদি ঘরে সিলিং দেয়া থাকে, সিলিং এর বরাবর এক পাশে যদি বাতাস টানা হয় আর এক পাশে যদি বাতাস ঢোকার ব্যবস্থা করা যায়, তাহলে আশা করা যায় বা পরীক্ষা করে দেখা গেছে যে শুধুমাত্র বাতাসের যে উপরের লেয়ারটা থাকে সেই উপরের লেয়ারের বাতাসটা এক্সচেঞ্জ হয় এবং ঠান্ডার ইফেক্টটা নিচের দিকে
আসে না। এই হলো একটা মেকানিজম। তারপরে শেষের পয়েন্টে দেখো, these inlets are designed to direct air across the ceiling, allowing it to mix with warmer air located there and to heat up before coming in contact with the bird. যে কথাটা আমি বললাম সেটা এখানে ইংরেজিতে বলা আছে। এখানে দেখো একটা টিপিক্যাল এক্সস্ট ভেন্টিলেশন সিস্টেম উইথ দ্য ইনলেটস এন্ড এক্সস্ট ফ্যান। আমরা এটা মিনিমাম ভেন্টিলেশনের ক্ষেত্রে বা টানেল ভেন্টিলেশন দুইটার ক্ষেত্রেই এখানে দেখো বায়ুর যে একটা মানে কি বলবো, এটা এরোডাইনামিক্স বলা যেতে পারে, যে ইনলেট দিয়ে বায়ু ঢুকবে, বাতাসটার ঢোকার পথ কিন্তু দেখো সিলিং বরাবর, এই যে সিলিং বরাবর, তাহলে বাতাসটা ঢুকে সিলিং এ ধাক্কা লেগে একটু নিচের দিকে আসে, এসে একটা মনে করো সার্কেল করে একটা প্যাচ দেয়, প্যাচ দিয়ে তোমার আবার এইদিকে এসে আবার ওয়াল থেকে দূরে যদি আমরা এক্সস্ট ফ্যান দেই, এখানে দেখো এক্সস্ট ফ্যান মোটামুটি উপরের পর্শনে বা অনেকটা মাঝামাঝি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার গরম বাতাস বের হচ্ছে, নিচে বার্ড আছে দেখো, এই যে ফ্লোর লেভেলে বার্ড আছে, তাহলে বাতাসের যে ঘুরপাকটা এটা আসলে বার্ডের গায়ে কিন্তু ছোঁয়াচ্ছে না। তাহলে কোথায় ছোঁয়াচ্ছে? উপরে যে আমার লাইটার বাতাসগুলো প্রিভেলিং করছে সেইগুলোকে নিয়ে এসে বের হচ্ছে। এখানে আমরা যদি ঘরের ভিতরে দেখো, এক পাশে ফ্যান দিয়েছি আর এক পাশে বাতাস ইন করছে, তাতে দেখা যাচ্ছে কি ফ্যানের ইমিডিয়েট উপরে দ্বিতীয় ইনলেটটা যেটা আছে দেখো 10 থেকে 15 ইঞ্চি ফ্রম ফ্যান, এই ইনলেটটা যদি না থাকতো তখন কি হতো, ওই ইনলেটের জায়গায় এই পুরো জায়গাটা কিন্তু একটা ডেড পকেট তৈরি হতো। ডেড পকেট বলতে এই জায়গার বাতাসগুলো সব সময় গরম থাকতো এবং দূষিত থাকতো, কখনোই বাতাসটা বের হতো না। সেজন্য আমরা করি কি, এক পাশে তো আমরা ফ্যান দেই, আবার যেখানে ফ্যান থাকে ফ্যানের উপরে কিন্তু আমরা একটা ইনলেট দেই, তার বিপরীত ওয়ালে আর একটা ইনলেট দেই। এতে হয় কি, পুরো ঘরের যে দূষিত বাতাসটা, আমার গরম বাতাসটা একটা এক্সস্ট ফ্যান দিয়েই বের হয়ে যায়। বুঝতে পারছি? স্যার ইনলেট দিয়ে কখনো বায়ু বের হয়ে যায় না, না, মানে ইনলেট দিয়ে, এক্সচেঞ্জ হয় না? ইনলেট দিয়ে ইন হয় এবং একটা এক্সস্ট ফ্যান দিয়েই এটা ক্লিন হয়ে যায় এয়ারটা। মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ইনলেট তো মানে একটা ফাঁকা জায়গা, তো ইনলেট দিয়ে ইন করছে, ইন আউট হবে না কখনো? না, তোমার তো নেগেটিভ প্রেসার আছে, তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আউট হবে না এই কারণে যে ইনলেটের সাইজটা এমন ভাবে থাকে যে এই ঘরটা সব সময় বাতাস টানতে চায়। তোমার এই বাতাস বের হয়ে যাইতে গেলে তো এখানে পজিটিভ প্রেসার লাগবে, রাইট? তা আমরা ফ্যানের স্পিডটা, এক্সস্ট ফ্যানের স্পিডটা এমন ভাবে সেট করা থাকে যে এই ঘরে সব সময় নেগেটিভ প্রেসার একটা বিরাজ করবে, যার কারণে ইনলেট দিয়ে বাতাস ধীরে হোক মিনিমাম হোক ঢুকবেই। এইটি হলো মেকানিজম। এখন কথা হলো যে ইনলেটের দেখো বায়ুর যে প্রবাহটা আমি দেখিয়েছি, এখানে একটা ঘুরপাক খাচ্ছে না, দ্বিতীয় যে ইনলেটটা ফ্যানের উপরে আছে সেখানেও বায়ু ঢুকে ঘুরপাক খাচ্ছে। আসলে কিন্তু বায়ু এভাবে ঘুরপাক খাবে কি খাবে না, ইনলেটের এখানে কিন্তু একটা বিশেষ ধরনের ইনলেট আছে, যে বায়ুটা কিভাবে ধাক্কা খেয়ে ঢুকলে এরকম ঘুরবে। তাহলে বোঝা যাচ্ছে কি, তুমি যদি খালি ইটে ছিদ্র করে দাও তাহলে কি হবে? হবে না। সেজন্য কমার্শিয়ালি কিন্তু এই কমার্শিয়াল ইনলেটও পাওয়া যায়, যে ইনলেটটা বায়ুকে এমন ভাবে ঢোকায় অ্যাঙ্গেল করে যেন সেই রকম ঘুরপাক খায়। বোঝাতে পারছি? ওকে। এবার দেখো ফ্যান যেটা আছে, ফ্যানেরও কিন্তু অ্যাঙ্গেল আছে, যে তুমি কোন দিকে একটু নিচু করে দিবা, কোন দিকে উঁচু করে দিবা, কত উপরে বসাবা, সেটা কিন্তু মেজারমেন্ট আছে। এখন এই সমস্ত জিনিস কিভাবে করা হয় তোমাদের অবশ্যই অনেকেরই ধারণা থাকতে পারে। এইগুলোর জন্য কিন্তু কম্পিউটার সিমুলেশন প্রোগ্রাম আছে এখন। যারা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে তাদের কিন্তু সিমুলেশন প্রোগ্রাম আছে, যে আমি এই ঘরে মনে করো যে বাহিরের টেম্পারেচার আমার 40, ঘরের ভিতরে আমি 30 নিতে চাই, আমি প্রেসার নেগেটিভ প্রেসার রাখতে চাই ধরো 0.05 ইঞ্চ, আমার প্রতি মিনিটে হিট জেনারেশন হয় এত,
আমার বায়ুর স্পিড চাই এত, তারপরে আমার ঘরের ভলিউম এত, উচ্চতা এত, এগুলো সব পুঙ্খানুপুঙ্খ ডাটা দিয়ে তোমার সিমুলেট যদি করা যায়, তখন সে তোমাকে বলে দেবে যে তুমি একটা এক্সস্ট ফ্যান দাও যার ক্যাপাসিটি হবে এত পার মিনিটে বায়ু টানার মতো, ইনলেট দাও একটা বা দুইটা দাও, এখানে এই জায়গায় বসাইবা, সেই জায়গায় বসাইবা, ফ্যান এখানে বসাইবা, তখন তোমার ঘরের মধ্যে তুমি অপটিমাম টেম্পারেচার পাবা। এইটা সিস্টেম তোমাকে বলে দেবে। তুমি যদি জানতে চাও যে সিস্টেম বলে দিল যে ইনলেট আমি এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে, তুমি যদি ইচ্ছাকৃতভাবে সেই সফটওয়্যারের ভিতরে তুমি যদি ইনলেটটা নিচে বসায় দেখো, মনে করো এই বামের ইনলেটটা এখানে না দিয়ে এখানে তুমি একটা বসায় টেস্ট করতে চাও যে তখন কি হয়, তখন ওই সফটওয়্যারটা, সিমুলেশন সফটওয়্যারটা তোমার দেখাবে যে কোন জায়গার তাপ কমবে, কোন জায়গার তাপ কমবে না। এবং সেটা দেখানোর জন্য কিন্তু খুব সুন্দর সিস্টেম আছে। তোমার ঘরের বাতাসের যেটা অপটিমাম টেম্পারেচারের বাতাস, তার কালার দেয় হচ্ছে তোমার সবুজ বা গ্রিন। যেটা একটু অল্প গরম বাতাস যেখানে থাকে সেটা দেয় হলুদ, যেটা অত্যধিক গরম বাতাস থাকে সেটা দেয় লাল। তখন সিমুলেশনের যখন তুমি এটা রান করো, তখন ওই ঘরের ভিতরে দেখায় যে কোনো জায়গায় লাল, কোনো জায়গায় হলুদ, কোনো জায়গায় সবুজ। তুমি ওইটা দেখে ইজিলি বুঝতে পারো যে তাহলে আমি ফ্যানটা এখানে দেওয়া ঠিক হয় নাই, আমি ইচ্ছা করে করে এখানে সেখানে ফ্যানগুলো বসিয়ে এক্সস্ট ফ্যানের স্পিড কমায় বাড়ায় কিন্তু আমি অপটিমাইজেশন করতে পারি সিমুলেশন। অপটিমাইজেশন করার পরে আমি যখন দেখলাম যে ইয়েস আমার মানে অপটিমাম ফিগার আমি পেয়েছি, ফ্যান কয়টা লাগবে, সাইজ কত, ক্যাপাসিটি কত, কোথায় কোথায় বসাতে হবে, ইনলেট কোথায় লাগবে, কোথায় বসাতে হবে, এক্স্যাক্টলি এই মানে ডিজাইনটাই তুমি বাস্তবে ঘর বানাবা এবং তুমি যে ডেটাগুলো ইমাজিন করেছিলা সেই ডেটা অনুযায়ী তুমি বার্ডের বডি ওয়েট বা সংখ্যা মেনটেন করবা। আমার মনে হয় দ্যাটস অল। এটি আসলে ইঞ্জিনিয়াররা করে দেয়। তা আমাদের ছেলে মেয়ে তোমরাও যদি এই বিষয়ে বিদ্যা নিতে চাও, আমার মনে হয় প্রয়োজন আছে। ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, এবার আসো দেখি, আমরা তো মিনিমাম ভেন্টিলেশন সম্পর্কে কিন্তু বললাম এতক্ষণ, রাইট? মিনিমাম ভেন্টিলেশনে আমরা কি করলাম, আমাদের কিন্তু ছোট্ট দুইটা ইনলেট দিয়ে বাতাস দিলাম। আমরা কি বড় ছিদ্র রাখতে পারতাম এখানে? না স্যার, তাহলে তো কারণ তো ঠান্ডা। আচ্ছা, তাহলে এখন ইমাজিন করো যে মিনিমাম থেকে তুমি যদি যাও, গরমের দিনে কি তাহলে কি হইতে পারে? ছিদ্র আরো বড় হতে পারে, ছিদ্র বড় হইতে পারে এবং ছিদ্রের পজিশনিং গুলো কিন্তু চেঞ্জ হবে। ভিন্ন হইতে পারে, রাইট? যদি ওই রকম হয় তাকে আমরা বলবো হট ওয়েদার ভেন্টিলেশন। ওই সিস্টেমটার নাম দেব হলো টানেল ভেন্টিলেশন। এটা হচ্ছে মিনিমাম ভেন্টিলেশনের ডিজাইন, আর ওইটা হচ্ছে টানেল ভেন্টিলেশনের ডিজাইন। তো এখন কৃষকরা কি এই শীতের দিনে একটা ঘর ইউজ করবে আর গরমের দিনে আরেকটা ঘর ইউজ করা সম্ভব? না স্যার, তাহলে একই ঘরের ভিতরে আসলে দুই ধরনের ডিজাইন ফিট করতে করতে হবে। হবে। যখন আমার গরম হবে তখন গরমের সিস্টেমটা ইউজ করব, শীতের দিনের জন্য শীতের দিনের সিস্টেমটা ইউজ করব। এবং দুই ধরনের সিস্টেমগুলো কিন্তু অটো করা থাকে, প্রোগ্রামিং করা থাকে। যখন আমরা বাস্তবে ফার্ম চালাই, ওই বলে দেওয়াই থাকে যে এটা সেপ্টেম্বরের এত তারিখ থেকে তুমি টেম্পারেচার এরকম ফল করে, মোটামুটি ঘরের এই ফ্যান ট্যান গুলো সব পরিষ্কার রাখো, সিস্টেম এখন এটা ইউজ করতে পারে। তখন তোমার কিচ্ছু বলা লাগবে না, সিস্টেম নিজে নিজেই সে এটা অপারেট করবে। ওকে, ওই বিষয়গুলোর নাম হচ্ছে অটোমেশন। এখন বাংলাদেশে এটি বড় বড় ফার্মে সবাই এই অটোমেশনটি ইউজ করে। অবজেক্টিভস অফ মিনিমাম ভেন্টিলেশন। আমরা তাহলে গরমের দিনে যে মিনিমাম, শীতের দিনে যে মিনিমাম ভেন্টিলেশন করি তার অবজেক্টিভ আমি এখানে নোট ডাউন করার চেষ্টা করেছি। আবার মনে হয় যে এটা পড়লেই হবে, বোঝানোর কিছু নাই। এখানে মিনিমাম ভেন্টিলেশনের টুলস কি কি লাগে? টুলস লাগে হলো এক্সস্ট ফ্যান, এয়ার ইনলেটস। এয়ার ইনলেটস কে ভেন্টও বলা হয়। আর কিছু অ্যাক্সেসরিজ লাগে যেটা প্রয়োজন পড়ে ফ্যান এবং ভেন্টকে অপারেট করতে প্রপারলি।
এখানে দেখো এক্সস্ট ফ্যানটা কিন্তু এই যে অনেকগুলো ফ্যানের ছবি আছে, সবগুলোকে এক্সস্ট ফ্যান বলা যাবে না। এক্সস্ট ফ্যান কোনটা, অন্যান্য ধরনের ফ্যান আছে আমাদের পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে, সব ফ্যানের নাম কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে দেখো যে ফ্যানটি দেখিয়েছি এটা এক্সস্ট ফ্যান। তোমরা বাস্তবে আসলে আমরা বিভিন্ন ফ্যানের পার্থক্য দেখব। এক্সস্ট ফ্যানের কাজ হলো এক্সপেল এয়ার আউট অফ দ্য বিল্ডিং। One standard size exhaust fan capacity is 9000 CFM but may also be of any capacity. নরমালি আমাদের বাজারে যেটা বহুল পাওয়া যায় আর কি, দেখবো অনেকে ঘরের মধ্যে লাগাইছে, তোমার বজলু স্যার আরো অনেকের ঘরে লাগাইছে, মানে এইটা হলো খুব একটা কমন সাইজ, 9000 CFM কিউবিক ফিট পার মিনিট। মানে এই ফ্যানটা যদি ঘরে লাগায় তার ফুল স্পিড দিয়ে চালাও, তা প্রতি মিনিটে 9000 কিউবিক ফিট বাতাস সে বের করে দিতে পারে। তবে অন্যান্য ক্যাপাসিটিরও আছে, কোম্পানি টু কোম্পানি ভেরি করে, তুমি কাস্টম ডিজাইন করে নিতে পারো, নো প্রবলেম। তো এইটা আমি একটা এক্সাম্পল স্বরূপ দিয়েছি। এখানে দেখো আমরা এক্সস্ট ফ্যান দেখলাম, আমার তো মিনিমাম ভেন্টিলেশনের দুইটাই জিনিসের কথা বললাম, এক্সস্ট ফ্যান, এয়ার ইনলেট, এই দুটি। তাহলে এক্সস্ট ফ্যান কয়টা লাগবে একটা মিনিমাম ভেন্টিলেশনের জন্য? একটা ঘরে এক্সস্ট কয়টা লাগবে? আচ্ছা, মিনিমাম ভেন্টিলেশন বা যে ধরনের ভেন্টিলেশনই করো না কেন, তার জন্য একটা জেনারেল ফর্মুলা হলো নাম্বার অফ ফ্যান ইকুয়াল টু ক্রস সেকশন ইনটু ডিজায়ার্ড ভেলোসিটি ডিভাইডেড বাই সিএফএম অফ ওয়ান ফ্যান। এখন তাহলে সিএফএম মানে কিউবিক ফিট পার মিনিট অফ ওয়ান ফ্যান, আমরা 9000 দেখলাম, এটা 5000 হতে পারে, 4000 হতে পারে। আর ক্রস সেকশন জিনিসটা কি, ডিজায়ার্ড ভেলোসিটিটা কি? আচ্ছা, ডিজায়ার্ড ভেলোসিটি মানে হলো ওই মিনিমাম ভেন্টিলেশন যখন দেব, বাতাসটা তো কিছুটা হলেও গতি নিয়ে চলবে, তাই না? তো সেই গতিটা তাহলে কত হবে, সেই ভ্যালুটা বসিয়ে দেব। আর ক্রস সেকশন মানে, ক্রস সেকশন জিনিসটা হলো যে তুমি যে ঘরে বসে আছো এইটাকে যদি মনে করো শশার মতো করে উপর থেকে যদি ক্রস সেকশন করো, আলুর ক্রস সেকশন করেছো না, ওইরকম পেঁয়াজ এর ক্রস সেকশন করেছো, উপর থেকে যদি বরাবর যদি তুমি এটা কাটো তাহলে যে একটা তল পাওয়া যাবে, সেই তলের যে এরিয়াটা সেটি আসলে ক্রস সেকশনাল এরিয়া। এখানে ক্রস সেকশনটা হলো ওয়াইড ইনটু হাইট অফ দ্য হাউস, মানে প্রস্থ এবং উচ্চতাকে গুণন করলে যেটা পাওয়া যায় সেটি হলো ক্রস সেকশনাল এরিয়া। ডিজায়ার্ড ভেলোসিটিটা আমরা বলি মাস্ট বি more than length of the house to get less than 1 minute air change। এই কথাটা একটু বুঝতে হবে। ডিজায়ার্ড ভেলোসিটি ডিটারমিন করা হবে এভাবে, তোমার ঘর যদি 60 ফিট লম্বা হয়, 60 ফিট যদি লম্বা হয় তাহলে কমপক্ষেও 60 ফিট পার মিনিটের চাইতে বেশি হইতে হবে ভেলোসিটিটা, 60 ফিট পার মিনিট। যদি তা না হয় তাহলে তোমরা চিন্তা করো যে আমি এই স্লাইডটার এইটা প্রস্থটা যদি 60 ফিট হয়, তাহলে 60 ফিট পার মিনিট যদি বাতাসের গতি হয়, এখানে একটা বাতাস ইন করলো, ইন করে 1 মিনিট ট্রাভেল করে কিন্তু এই পুরো 60 ফিট জায়গায় আসবে। তাহলে আমি বলতে পারবো যে এখানে যে 1 মিনিট আগে ফ্রেশ বাতাস ঢুকেছিল সে কিন্তু পুরো 60 ফিটে ট্রাভেল করলো। আমার গতিটা যদি 30 ফিট পার মিনিট হয় তাহলে 1 মিনিটে সে অর্ধেক আসবে, আরো অর্ধেক কিন্তু গরম বাতাস রয়ে গেছে। সেজন্য আমাদের পোল্ট্রিতে প্রিন্সিপাল হলো যে ঘরের বাতাসটা প্রতি মিনিটের মধ্যেই ফ্রেশ বাতাস নিয়ে আসতে হবে, মিনিমাম 30 সেকেন্ডেও বাতাস চেঞ্জ করতে পারলে ভালো। জিনিসটা কি বুঝাইতে পারছি? তুমি যে ঘরে বসবাস করছো সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণন করলে কিন্তু ঘন মিটারে ভলিউম পাবা, সেই ভলিউমটা হলো বাতাসের ভলিউম। তো ভলিউমটা যদি এমন হয় যে 10 কিউবিক ফিট বা 100 কিউবিক ফিট বা 1000 কিউবিক ফিট বাতাস আছে ওইখানে, তাহলে ওই বাতাসটাকে 1 মিনিটের মধ্যে পুরো বের করে দিতে হবে ফ্যান দিয়ে। তাহলে যদি 1000 কিউবিক ফিট হয় এমন ফ্যান লাগাইতে হবে সেজন্য প্রতি মিনিটে 1000 কিউবিক ফিট বাতাস বের করতে পারে। আচ্ছা, সে বের করলো, এখন বের করা হলো, ঘরটা তো ফাঁকা থাকবে না, নেগেটিভ প্রেসার হবে, তা ঘর বাতাস ঢুকতে দিতে হবে।
তা ঢুকবে কি দিয়ে? ইনলেট দিয়ে। ইনলেটটা যদি তুমি ছোট করো তাহলে বাতাস যে গতিতে ঢুকবে ব্যাপক গতি হবে। ইনলেটটা যদি বড় করে দাও ঘরের ভিতরে কিন্তু বাতাসের ফ্লোটা বোঝা যাবে না, কম হবে। এখন এই ফ্লোটা আসলে কত হবে? যদি সাইক্লোনের গতিতে বাতাস ঢোকে তাহলে তো বার্ড উড়ে যাবে, সে ভয়ে ভয়ে থাকবে, তার এনার্জি লস হবে। সেজন্য কি করতে হবে? একটা অপটিমাম একটা বাতাসের গতি আছে, সেই গতিটাকে আমরা বলি যে ফিট পার মিনিট, যদি বলি মিটার পার মিনিট, যাই বলি না কেন, দ্যাট শুড নট বি লেস দ্যান লেন্থ অফ দ্য হাউস। তোমার যে 200 ফিট লম্বা ঘর হয় তাহলে 200 ফিট পার মিনিটের চাইতে একটু হলেও বেশি হইতে হবে এই গতিটা। 400 ফিট লম্বা হলে 400 ফিট পার মিনিট, 500 ফিট লম্বা হলে 500 ফিট পার মিনিট হইতে হবে। কারণ আমাদের এক্সস্ট ফ্যানগুলো সাধারণত লম্বার মানে তোমার এক কর্নারে থাকে এক্সস্ট ফ্যান আর এক কর্নারে থাকে ইনলেট, এইটা হলো কমন নিয়ম। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই গতিটার কথা বলছি। কিন্তু যদি অপোজিটলি হয়, ঘরের প্রস্থ বরাবর যদি আমি এক দেয়ালে এক্সস্ট ফ্যান দেই আর এক দেয়ালে যদি আমি এই এয়ার ইনলেট দেই, তখন তো প্রস্থ 50 ফিট, তখন আমার বাতাসের গতি কত হবে? তখন কিন্তু 50 হবে বা 50 প্লাস হবে। প্রিন্সিপালটা হলো যে ঘরের বাতাসে এক পাশ দিয়ে যে ফ্রেশ এয়ার ঢুকবে সেজন্য 1 মিনিটের বেশি ওই ঘরের ভিতরে অবস্থান না করে, সেজন্য বের হয়ে যায়। ক্লিয়ার? স্যার তাহলে কি মানে এক্সস্ট ফ্যান যেদিকে থাকবে সেই হিসাবে বায়ুগুলো বের হবে? এক্সস্ট ফ্যান দিয়ে বের হয়ে যাবে, আর এক্সস্ট ফ্যানের অপোজিটে যে আমরা ওপেনিংটা রাখবো সেটার একটা দূরত্ব আছে তো, তাই না? হ্যাঁ। তো দূরত্ব আছে, তুমি মনে করো এক্সস্ট ফ্যানটা স্টার্ট দিলা, এই সেকেন্ডের মধ্যে দিলা, সে বাতাস টানা শুরু করলো, ওই সেকেন্ডের মধ্যে কিন্তু ইনলেটে বাতাস একটা ঢোকা শুরু করবে। সেই বাতাসের মাথাটা মনে করো স্ট্রিমটা, সে ধরো হাঁটি হাঁটি পা পা করে ফ্যানের দিকে আগাচ্ছে, ফ্যানের দিকে আগাচ্ছে, ফ্যান পর্যন্ত আসতে যেন তার 1 মিনিটের কম সময় লাগে। তুমি ফ্যান এত ধীরে দিলা, মানে বাতাসের স্পিড এত ধীরে দিলা, ফ্যান দিয়ে বের হচ্ছে যে এই বাতাস ঢুকে ধীরে 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 আসছে। আমাদের পোল্ট্রি সায়েন্সে এটা চলবে না, এটা 1 মিনিটের মধ্যে পোল্ট্রির হাউসের বাতাসগুলো চেঞ্জ করতে হয়। কেন করতে হয়? তোমরা জানো যে বার্ডের কিন্তু মেটাবলিক রেট ভেরি ফাস্টার, প্রতিদিন ডিম দেয় তো একটা, ব্রয়লার 1 মাসের ভিতরে 2 কেজি হয়ে যায়। এত কাজকর্ম তার শরীরের ভিতরে হইতে গেলে হিট হবে না, তার গ্যাস হবে, তারপরে সে ওইখানেই খায়, ওইখানে পায়খানা করে, তার পরিবেশটাও অত ভালো না, মানুষ তো তা করে না। তাহলে তার যেহেতু নানান ধরনের লিমিটেশন আছে, যার কারণে বাতাসের কোয়ালিটির উপরে মারাত্মক চাপ পড়ে এই বার্ডের ঘরে। এজন্য আমাদের ভেন্টিলেশনটা তোমরা দেখো যে আমরা পোল্ট্রি ফার্মে মানে যত চিন্তা করি তার প্রথম চিন্তাই হলো এই মানে ফ্রেশ এয়ার দিতে হবে। তোমরা যদি ফ্রেশ এয়ার দিতে পারো, বায়ু মানে মুরগির অসুখ বিসুখ 90% জিরো হয়ে যাবে। এটা তোমরা মানে আরো যখন ডিপলি পড়াশোনা করবা তখন বুঝবা যে একটা চিকেন যখন আমরা ফ্লক ঘরে রাখি, মেঝেতে রাখি, সে কত পরিমাণ মানে নেস্টি আসলে। সে দেখো সে ওইখানে পায়খানা করছে, তার ওখানে জীবাণু উঠছে, তার জীবাণুটাকে আমার চেঞ্জ করতে হবে। সে ওই ফিসিস থেকে আমার গ্যাস হচ্ছে, গ্যাস চেঞ্জ করতে হবে। বার্ডের পাখা, তারপরে তোমার হচ্ছে যে ডেন্ডার ডেব্রিজ আমরা বলি যে চামড়া খুশকি টুসকি বের হয়, এইগুলো ওই ঘরের মধ্যে ঘোরাঘুরি করে। তারপরে তোমার ধরো ওখানে লিটার ম্যাটেরিয়াল থাকে, তারপরে তোমার ধরো তার মেটাবলিক হিট হয়, তার মুখ দিয়ে পানি বের হয়, তার মুখ দিয়ে গ্যাস বের হয়, মানে এত কিছু ম্যানেজ করতে হবে বাতাসের মাধ্যমে। তুমি যদি ঝরঝরে একটা বাতাস মেনটেন করতে পারো ঘরের ভিতরে, নো প্রবলেম, এবং গ্রোথ হবে ভেরি হাই। আসলে তাই হয়। এবং মানুষজন এখন, তোমাদের ইনফরমেশনের জন্য বলছি, তোমরা যদি একটা এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউস, এই যে যে ঘরগুলোর কথা বলছি এগুলো কিন্তু এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউস, কারণ এখানে আমরা তাপ, ভেন্টিলেশন, হিউমিডিটি এগুলো মেনটেন করতে পারি, কন্ট্রোল করতে পারি। তো এই একটা কন্ট্রোল হাউসে যদি মুরগি পালন করো, ব্রয়লারের জন্য প্রতি ব্যাচে একটা ব্রয়লারের প্রায় 7% কস্ট যায় হলো ঘরের জন্য, এই মডার্ন ঘরগুলোতে।
7 to 10%ও যায়, 15%ও যায়, এমনও ঘর আছে। তো এই যে 10% 15% কস্ট তারা কিন্তু কি কারণে দেয়? তার বেনিফিট আছে তো। আমাদের গ্রামের কৃষকরা কত পার্সেন্ট খরচ করে এই ঘরের পিছনে? দেখবা যে 50,000 টাকার ঘর দিয়ে 10 বছর ওখানে মনে করো এই চট, পদ্মা, বস্তা, পলিথিন দিয়ে কিন্তু চালায় দিছে। সেজন্য পারফরম্যান্সও খারাপ। ওষুধ খাওয়াইতে হয় অনেক বেশি, ডিজিজ হয় বেশি। রাইট? এখন তোমরা যারা বড় হচ্ছ, তোমরা সিনিয়র হবে, তোমাদের জন্য বলছি, মাস্টার্সের রিসার্চ তো শুধু এই যেন তেন একটা রিসার্চ নিলে হবে না। কেউ যদি এই লাইনে বেশি পড়াশোনা করতে চাও, আমাদের দেশের জন্য দেখো যে ছোট ছোট ঘরগুলোকেও কিভাবে এই গুড ভেন্টিলেশন সিস্টেমে পরিণত করা যায়, এইরকম কোনো রিসার্চ করা যায় কিনা কম খরচে, যেন আমাদের কৃষকরা সেটা অ্যাফোর্ড করতে পারে। ওই ধরনের রিসার্চ কিন্তু আমাদেরকে নিতে হবে, ওই ধরনের থিঙ্কিং করতে হবে। আমি জানি না যে সহজ কি সলিউশন হবে, হবে সবকিছুর যেহেতু হয় এটারও হবে। আমরা সময় দিইনি, আমরা গবেষণা কম করেছি এই লাইনে, যার কারণে আমাদের কিন্তু ছাত্ররা এই লাইনে এমএস করতে মানে পারেনি। তবে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এখন শুরু করেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় শুরু করেছে। তোমরাও এই পয়েন্টটা মাথায় রাখো যে এই লাইনে কোনো রিসার্চ করা যায় কিনা। আমার মনে হয় যে দ্যাটস অল। আমরা এখানে যাই 3 প্রিন্সিপালস টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফ্যানস। এখন আমরা আসি যে এখানে বললাম যে ফ্যানের সংখ্যা আমরা হিসাব করব ক্রস সেকশন, ডিজায়ার্ড ভেলোসিটি, সিএফএম ইউজ করে। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই আগের স্লাইডে আপনি বলেছিলেন যে পোল্ট্রি হাউসের যে লেন্থটা হবে সেই ডিজায়ার্ড লেন্থ ভেলোসিটি হবে এই লেন্থের বেশি, এইটা যদি একটু আরেকবার বলতেন স্যার। মানে তোমার হচ্ছে যে ভেলোসিটি মানে কি? গতি না বাতাসের? গতিটাকে আমরা ইউনিট দেই হলো ফিট পার মিনিট। মানে গতিটা চিন্তা করো যে সে তোমার একটা গুলি ছুড়লা, তার একটা গতি আছে না? বাতাসেরও কিন্তু ওইরকম একটা গতি ঘরের ভিতরে যায়, সেটাকে আমরা ফিট পার মিনিট বলি। এই গতিটা হবে তুমি যে ডিরেকশনে ফ্যান এবং ইনলেট লাগাবা। নরমালি আমরা লেন্থ বরাবর লাগাই, এক লেন্থের এক মাথায় সরি এক মাথায় দেই হচ্ছে ফ্যান, এক মাথায় দেই ইনলেট ঘরের লম্বা বরাবর। তাহলে ঘরের লম্বা যতটুকু হবে এই বাতাসের গতিটা তার চেয়ে কম হবে না। যদি 400 ফিট লম্বা হয় তাহলে অবশ্যই এটি 401 ফিট পার মিনিট হলেও হবে। 399 ফিট হলে কিন্তু 1 মিনিটের মধ্যে বাতাসটা চেঞ্জ হবে না। বুঝতে পারছো? স্যার এটা ইনলেট দিয়ে যে বাতাসটা ঢুকছে সেটার ভেলোসিটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বাতাসটা ঢুকবে, যে বাতাসটা ঢুকবে মানে তোমার ঘরের ভিতরে ওই বাতাসটা ওই গতি নিয়ে চলবে। তুমি যদি ঘরের ভিতরে দাঁড়াও তাহলে ওই গতিটা যদি তুমি বেশি চিন্তা করো তাহলে তোমার গায়ে বাতাসটা ভালো লাগবে। গতি কম চিন্তা করলে তোমার গায়ে বাতাস লাগবে না, মানে মুরগির গায়েও লাগবে না। আর স্যার লেন্থ আর ওয়াইড বরাবর যে পার্থক্যটা হবে? হ্যাঁ, মনে করো তুমি যদি ওয়াইড বরাবর যদি মানে দুই পাশে সাইড ওয়ালে যদি এক পাশে ইনলেট দাও, এক সাইড ওয়ালে ফ্যান দাও, তখন 50 ফিট যদি তোমার ওয়াইড হয় তাহলে বাতাসের গতি 50 ফিট হলেই চলবে, 51 ফিট হলেই চলবে। কারণ এবার তো পুরো ঘরের ওয়াইড বরাবরই বাতাসটা চলবে, কারণ এক পাশে থাকবে ফ্যান, এক পাশে থাকবে ওপেনিং। তো নরমালি সেটা হয় না, সেটা হয় না, সেটা বিশেষ সিচুয়েশনে হইতে পারে কিন্তু নরমালি হয় না। ওকে, এবার আমরা যাই নাম্বার অফ ফ্যান। তো আমরা একটা জেনারেল ফর্মুলা আমরা জানলাম, এটা হলো জেনারেল ফর্মুলা। তো তোমাকে একটা নতুন ঘর তৈরি করলা, তুমি তোমার গ্রামে কেউ একটা পোল্ট্রি ঘর তৈরি করলো, বললো যে আমার ভাই ফ্যান বসাবো, বলে দেন তো কয়টা ফ্যান আমি বসাবো। তুমি এই সূত্রটা ইউজ করে তাকে বলে দিতে পারবা এই ফ্যান। তবে এটা বলে দিতে পারা মানে তুমি কিন্তু পণ্ডিত হয়ে গেল না, এটা হলো তোমার একটা মানে বেসিক নলেজ। এরপরে এই রিফাইনমেন্ট আছে এই নলেজের। ফ্যান ক্যালকুলেশনের 3টা প্রিন্সিপাল আছে, যে আমি কিসের উপর ভিত্তি করে ফ্যানের সংখ্যা করব। একটা হলো at least 1 air exchange per minute, যেটা আমি বলেছি জেনারেল ক্যালকুলেশনে। আর একটা প্রিন্সিপাল হইতে পারে at least 500 fpm ফিট পার মিনিট এয়ার স্পিড ওভার দ্য বার্ড।
নীতিতে হইতে পারে অ্যাটলিস্ট 4 CFM পার কেজি। তিনটে প্রিন্সিপাল। প্রথম প্রিন্সিপালটা বললাম যে ঘরের বাতাসটা 1 মিনিটের মধ্যে সব বাতাস চেঞ্জ হয়ে যাবে, এইরকম এয়ার স্পিড লাগবে। ওকে, তবে একটা কথা বলে রাখি যে ঘরের প্রস্থের চাইতে এই এয়ার স্পিডটা কম হবে না, বেশি কিন্তু হইতে পারে। সে বেশি হওয়ার নানান কারণ আছে। যে তুমি যদি মনে করো যে এক্সস্ট ফ্যান যদি একটা দাও, দুইটা দাও, তিনটা দাও, সেখানে কিন্তু কিছুটা চেঞ্জ হবে। আমি এই মুহূর্তে প্যাচ লাগাইতে চাচ্ছি না, সরলটাই চিন্তা করো যে ওই এক পাশে বাতাস ঢুকে আর এক পাশে বের হবে, এই জন্য আমি লেংথের কথা বলেছি। কিন্তু লেংথের বলার আরো কারণ আছে, লেংথের চাইতেও অনেক বেশি হইতে পারে তোমার এয়ার স্পিড, তাতে কোনো সমস্যা নেই, সেটা আমি পরে বোঝাবো। এখানে দেখো একটা রাফলি at least 500 fpm air speed over the birds, তো 4 পা না তো মনে করো বাতাস কেউ টলায় ফেলতে চাচ্ছে, তখন সে আঁকড়ে ধরে থাকে পায়ের উপরে। আচ্ছা, একটা ঘরে যদি 24 ঘন্টা এইভাবে বাতাস চলে, আরো যদি পা দিয়ে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে, তো তার কত শক্তি সেখানে ব্যয় হবে তুমি ইমাজিন করছো? কিন্তু স্যার ওই যে 50 এর 51 যে হিসাব, সেখানে যদি 500 এয়ার স্পিড দেই তাহলে তো না, 500টাই হলো আমাদের প্রয়োজন আসলে। আর 50 51 যেটা বলেছি ওটা তো ঘরের সাইজের খাতিরে বলেছি, ওইটা দিলে আসলে বায়োলজিক্যাল সিস্টেমে অপটিমাম হবে না। তাহলে কি এতক্ষণ সাইজ যে পড়লাম সাইজ পুরাই বাদ? হ্যাঁ, না, সাইজের জন্য বাদ না, তার একটা সিস্টেম আছে। তার সিস্টেম হলো 51 হলেও মানে তোমার 51 দিয়ে চললেও ওখানে আমার 500 সৃষ্টি করতে হবে, ফ্যানের সাইজ এবং ওপেনিং কম বেশি করে। ওইটি 51 হলো মানে আমি যদি বলছি যে ঘরের এক প্রান্ত বাতাস ঢুকে আর এক প্রান্তে বের হইতে গেলে 51 ফিট দিলেই চলে, এটা হলো ঘরের মানে বায়ু লেংথ বরাবর ট্রাভেল করার জন্য। বাট টোটাল ঘরের বায়ু চেঞ্জ করার জন্য কিন্তু আমরা 500 ফিট পার মিনিট স্পিড সৃষ্টি করব। প্রয়োজনে ফ্যানের সাইজ কমাই দেবো বা বাড়াই দেবো, ইনলেট কমাই দেবো, বাড়াই দেবো, এটা আমি পরে বুঝাবো, তোমরা আসো ইনশাআল্লাহ আমি স্যার বুঝাবো। আমাদের এখানে ঘর আছে, এটা আমরা রান করছি এখন, আমরা সেটা তোমাদেরকে দেখাই দেবো। স্যার হিউম্যানের ক্ষেত্রে কেমন হতে পারে স্যার? হিউম্যানের ক্ষেত্রে আমার এই ডেটা জানা নাই, তবে অবশ্যই কম, অবশ্যই কম। তুমি যদি পোল্ট্রির ঘরের ভিতরে টানেল ভেন্টিলেটেড ঘরের ভিতরে ঢোকো, তুমি দেখবে যে ঠান্ডা লাগতেছে, কিন্তু মুরগির অত ঠান্ডা লাগছে না। কারণ কি? মুরগির শরীরে ওদের পাখা আছে স্যার উপরে। ওদের যে ইনসুলেশন সিস্টেম তো ভেরি হাই তোমার চেয়ে। জি স্যার। হ্যাঁ, এনিওয়ে আর একটা আছে অ্যাট লিস্ট 4 CFM পার কেজি। এখন কথা হলো তুমি একটা ঘর ডিজাইন করলা, 500 ফিট পার মিনিট দিয়ে ফ্যান ট্যান সেট করে ফেললা, এই ঘরের মধ্যে মনে করো বায়ু পালন করা যায় হলো 5000, কোনো কারণে তোমার মুরগি পালন করা যায় 5000, কোনো কারণে তুমি ওখানে মুরগি তুলছিলে 5000, ঘরের তো সব হিসাব করা আছে, প্রোগ্রামিং করা আছে, তো ওখানে মরতে মরতে মুরগি আছে আর 200। এখন কি তুমি এই বোকার মতো কি এই আগে সেটআপ মতোই ফ্যান চালাইতেই থাকবা? প্রয়োজন আছে না স্যার। তাহলে অ্যাডজাস্ট করা যায় না, কারণ আমার তো দরকার হলো যে মুরগিকে ফ্রেশ এয়ার দেওয়া। আমার 5000 মুরগির যে বডি ওয়েট, তার যে হিট প্রোডাকশন, তার যে গ্যাস প্রোডাকশন আর 200 তো সমান না। সেই জন্য আমরা যখন এই ফ্যানের ক্যালকুলেশনটা করি, আবার অপোজিটলি কিন্তু এটাও হইতে পারে, তুমি একটা 4 তলা করে মুরগি পালন করবা, তাহলে ঘরের পোস্ত টোস্ত মিলে মনে হয় যেন 1000 পালন করা যাবে, কিন্তু 4 লেয়ারের কেজ হলে ওখানে কিন্তু 4 গুণ মুরগি পালন করা যাচ্ছে। তখন কি ফ্যান কি করবা তুমি? সেজন্য আমরা বলছি যে আর একটা প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যায় ফ্যানের জন্য তোমার চিন্তা এবং অবজেক্টিভ অনুযায়ী। তুমি যদি মনে করো যে আমি এখানে মুরগি ঘরের আয়তনের সংখ্যায় আমি বেশি পালন করব, তখন তুমি ফলো করবা যে 4 CFM পার কেজি বডি ওয়েট অফ দ্য বার্ড, এইটা মেনটেন করবা। মানে 1 কেজি বার্ডের বডি ওয়েট যদি ওর ঘরের ভিতরে থাকে,
তাহলে যেন 4 কিউবিক ফিট পার মিনিট যেন বাতাস বের হয়, এই পরিমাণ ভলিউম যেন বাতাস বের হয়। এটা কিন্তু স্পিড না, এটা ভলিউম, সিএফএম। আর একটা হলো এফপিএম, একখানে করা যাবে না কিন্তু। একটা হলো ফিট পার মিনিট, ওটা হলো গতি। আর সিএফএম এটা হলো ভলিউম অফ এয়ার। তোমাদেরকে যদি বলি কয়টা প্রিন্সিপাল, 3টা। একটা হচ্ছে at least 1 air exchange per minute, at least 500 fpm air speed over the bird, at least 4 cfm per kg of bird. 3 নাম্বারটা যদি মেইনটেইন করা হয় তাহলে কি 2 নাম্বারটা বাদ দিলেও চলবে এরকম? এখানে সবচেয়ে কোনটা বেশি ক্রুড? সবচেয়ে ক্রুড মানে তোমার ধরো যে রাফ হলো 1, এটা হলো একেবারে লেম্যানের এটা একটা চিন্তা। 2 হলো রিফাইন মানে মোর সায়েন্টিফিক। 3 হলো মোর সায়েন্টিফিক এন্ড মোর ইকোনমিক। বুঝাতে পারছি? এবার বলো যে মোর সায়েন্টিফিক এন্ড ইকোনমিক হলে মানুষ ওইটাই তো ব্যবহার করার কথা, কেন করবে না? 2 হলে কেন করবে না? 1 হলে কেন ইজিলি করবে? আসলে যত তুমি উপরের ধাপে যাইবা তত তোমার প্রোগ্রামিং এবং তোমার নলেজ বেশি লাগবে। হ্যাঁ, সফিস্টিকেশন, নলেজ, মনিটরিং বেশি লাগবে। ঠিক আছে? বারবার তোমাকে ডেটা অ্যাডজাস্ট করতে হবে। মনে করো বার্ড ছোট থাকতে একরকম প্রোগ্রামিং দিতে হবে, প্রতিদিনই তোমার বার্ড একটা ইমাজিন করো। 4 নম্বরটা আসলে কিভাবে চলবে আমি বলি। তোমার একটা ঘরের মেঝেতে 2000 বার্ড আছে, আজকে বয়স 10 দিন। তুমি যদি কোনো সেন্সর দিয়ে এর ওজনটা ক্যালকুলেট করতে পারো, এই ওজনটা কিন্তু অটোমেটিক্যালি সেন্সর দিয়ে চলে যাবে সফটওয়্যারে। সফটওয়্যার সেখানে ফ্যানের সাথে লিংক করবে। লিংক করলে ফ্যান বুঝে যাবে যে আজকে আমার 4000 কেজি ওজন আছে বা 10,000 কেজি আছে। তাহলে ওইভাবে সে স্পিড মানে ঠিক করবে এবং ফ্যান চালাবে অটোমেটিক্যালি। এখন এই জিনিসগুলো কিন্তু মানে ভেরি মাচ আমাদের দেশে আসবে। তো এখনো আমি বলি তোমাদের তো নলেজে এখনো ওই এয়ার এক্সচেঞ্জটাই হলো প্রথম ধাপ, ওইটাতেই তোমরা এখনো ইন করো নাই, এটাই হ্যান্ডেল করতে পারবা না। তাহলে আগে ওইটা হ্যান্ডেল করা শিখি, পরে দ্বিতীয়টা শিখবো, পরে তৃতীয়টা শিখবো। তবে বড় বড় যে ফার্ম গুলো আছে তারা অবশ্যই 3 নম্বর অপশনে কিন্তু চলে গেছে। ওকে, এখন একটা এক্সাম্পল আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো যে একটা ঘর যদি 40 ফিট বাই 400 ফিট বাই 8 ফিট, বুঝতে পারছো এটা কি? 40 প্রস্থ, 400 দৈর্ঘ্য, 8 ফিট উচ্চতা। 8 ফিট আসলে উচ্চতা না, এটা সিলিং পর্যন্ত। সিলিং বোঝো তো নিশ্চয়, ফ্যান যে বরাবর ঝুলানো হয়। তাহলে সেখানে 22,800 ব্রয়লার টু বি রিয়ার্ড, এটা গুণন করলে এরকম একটা স্কোয়ার ফিট হয়। আমরা মনে করি এটা এক্সাম্পল স্বরূপ, এত ব্রয়লার আমরা পালন করবো, 1.8 কেজি ওয়েট হবে, হারভেস্ট 20,000 সিএফএম এর ফ্যান ইউজ করবো। এইটা তোমাকে আমি ডেটা দিলাম। মানুষ বলে না যে দেওয়া আছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এত, যেখানে এতবার পালন করা হবে, যাদেরকে 1.8 কেজি পর্যন্ত সময় ওজন পর্যন্ত ফার্মে রাখা হবে, আর যে ফ্যান ব্যবহার করবে তার 20,000 সিএফএম হলো ক্যাপাসিটি। এখন বলো যে হাউ মেনি নাম্বার অফ ফ্যানস নিড টু বি ইনস্টলড ইন দিস হাউস। একটা অঙ্ক দিলাম, বা তুমি একটা নতুন ঘর তুলছে মানুষ, সে তোমার কাছে এইরকম ফিগার দিয়ে চাইলো, তুমি এখন বলে দাও। তো আমরা 3টে প্রিন্সিপাল ইউজ করে যদি আমরা ফ্যানের হিসাব করি, দেখো প্রথম প্রিন্সিপালটা হলো at least 1 air exchange per minute। এইভাবে গেলে আমার কি করতে হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণন করে আমি 1,28,000 কিউবিক ফিট আমি এয়ার ভলিউম পাবো ওই ঘরের ভিতরে। তাহলে 1028 কিউবিক ফিট এয়ার আমার 1 মিনিটে বের করে দিতে হবে। তাহলে 1,28,000 কে যদি 20 দিয়ে আমি ভাগ দিই, 6.4টা ফ্যান হইলে আমার দরকার। 1 মিনিটের মধ্যে সব এয়ার বের করা যাবে 6.4টা। এটা ফ্যান তো আর ভাঙা যায় না, এটা উপরের দিকে যাইতে হবে 7টা ফ্যান রাফলি। দ্বিতীয় এক্সাম্পল দেখো, আমি যদি এবার 500 এফপিএম যদি এয়ার স্পিড রাখি, তাহলে আমার কয়টা ফ্যান লাগে? এই এয়ার স্পিড চিন্তা করতে গেলে কিন্তু আমার ক্রস সেকশনাল এরিয়া লাগবে, কারণ এয়ার স্পিডটা কিন্তু ঘরের ক্রস সেকশনের উপর নির্ভর করে। মনে করো একটা ঘর
5 ফিট প্রস্থ, 500 ফিট লম্বা, আর একটা ঘর মনে করো 50 ফিট প্রস্থ, 500 ফিট লম্বা, তাহলে তুমি যদি 5 ফিট প্রস্থের ঘরে যদি এয়ার স্পিড যদি বেশি দাও, তাহলে ওখানে কিন্তু তুমি বুঝতে পারবা কেন এয়ারের গতিটা, কেন বুঝতে পারবা, তোমার গায়ে কেন ফিল হবে, কারণ ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু কম, ভলিউম অফ এয়ার টানছে, ক্রস সেকশনাল এরিয়া কম হওয়ার কারণে এয়ার স্পিডটা কিন্তু বেড়ে গেছে। তো সেজন্য এখানে আমরা ক্রস সেকশনাল এরিয়া করি, সেখানে আমরা 320 ফিট পেলাম। ক্রস সেকশনাল তো অবশ্যই আমরা বলেছি ওয়াইড এন্ড হাইট, তাহলে 320 গুণন 500, এত সিএফএম আমার লাগবে। এখন এইটাকে আমি 20,000 দিয়ে দিলে 160 সিএফএম কিউবিক ফিট পার মিনিট আমার বের করতে হবে। আমি যদি বাতাসের গতি চাই 500 এফপিএম, তাহলে আমার ওইখানে 1,60,000 এফপিএম বাতাস আমার বের করে দিতে হবে প্রতি মিনিটে। তাহলে 1,60,000 এফপিএম সিএফএম কে যদি আমি 20 দিয়ে একটা ফ্যানের ক্যাপাসিটি দিই, তাহলে 8টা ফ্যান লাগবে। আচ্ছা, 3 নম্বর एग्जांपल দেখো, at least স্যার তাহলে তো মানে একই, এই সবকিছু একই, কিন্তু দুই ইকুয়েশনে তো দুইটা সংখ্যা আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলছি দুই ইকুয়েশনে দুই ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে, এবং ফ্যানের সংখ্যা কিন্তু আগের চাইতে বাড়ছে। জি স্যার, 3 নম্বর, ওইটাই হ্যাঁ 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা at least 4 সিএফএম পার কেজি। এখানে দেখো ওই 22,000 বার্ড আমরা পালন করব বলছি, 1.8 কেজি হলে বার্ডের ওজন হবে 41,000 কেজি। তাহলে 41,000 কেজি কে আমি যদি প্রতি কেজির জন্য 4 সিএফএম বাতাস নেই, তাহলে 1,64,000 সিএফএম আমার বাতাসের মানে পরিমাণ দাঁড়ায়। সেটাকে আমি 20,000 ক্যাপাসিটি দিয়ে বের করলে 8.2, মানে আমার 9টা ফ্যান লাগে। তাহলে প্রথমেরটা গেল 7টা, পরেরটা 8টা, এবং তারপরেরটা 9টা ফ্যান। তাহলে এখন বলো যে আসলে কোনটাতে বেশি অ্যাকুরেসি পাওয়া যাবে? থার্ড ক্রাইটেরিয়া। থার্ডটাতেই পাওয়া যাবে। এবং থার্ডটাতে সমস্যা হলো বার্ডের ওজন আমি যত তাড়াতাড়ি এত মানে বসাই দিলাম, তুমি কি এটা বসাইতে পারবা এতগুলো বার্ড ওজন করা? তার মানে তার আমার প্রযুক্তি লাগবে, তাকে আমাকে অটোমেটিক করতে হবে। এবং এই বার্ডের ওয়েটটাকে আমি প্রতিদিনই সফটওয়্যার প্রোগ্রামিং এ বসাইতে পারবো? আমার কি সেই নলেজ আছে? আমাদের ছেলে মেয়েরা কি ওই প্রোগ্রামিং কি হ্যান্ডেল করতে পারবে? এখন যদি আমরা সব পারি, আমাদের যদি এইরকম নলেজ আপডেটেড হয়, তখন আমরা তৃতীয় অপশন আমরা ইউজ করব। ওকে, আমার মনে হয় আজকে আমি আগাবো না, এই পর্যন্ত। আর একটা লেকচার দিয়ে এই চ্যাপ্টারে আমরা বাই বাই বলবো। তবে এটি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাকে যদি নতুন একটা ঘর তৈরি করতে বলা হয়, তাকে এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউসে পরিবর্তন করতে গেলে এই নলেজটা খুব প্রয়োজন হবে এবং খুবই ফ্রুটফুল হবে। এবং এই প্রযুক্তি ব্যবহার করে তোমাদের গ্রামগঞ্জের ঘরগুলোকেও কিন্তু তোমরা কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারো। আমি এক্সস্ট ফ্যান বলছি, কেন এটা গ্রামের মিস্ত্রি টিস্ত্রিরা বানাইতে পারে না? পারে। তোমাদেরও কিছু মেকানিক্যাল বুদ্ধি, টুকিটাকি বুদ্ধি দিয়ে আরো, মানে আই ডোন্ট নো হোয়াট ইউ ক্যান ডু, বাট আই বিলিভ ইউ ক্যান ডু সামথিং। স্যার এখনো কি স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হয় নাই, মানে শুরু হয় নাই কোনো জায়গায়? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তাহলে তো স্যার সবসময় আর প্রোগ্রামিং লাগে না, মানে একটা কিছু ফিক্সড করে দিলে সেই অনুযায়ী তারা ডিটেক্ট করে মনে হয় ভেন্টিলেশনটা করে ফেলতে পারে। না, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু তোমার বুঝতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ পর্যন্ত যে কাজে ইউজ করা হয়েছে, যে কাজগুলো তোমার ধরো মনে করো রোবোটিক বলছো তো তুমি, না স্যার, মনে করো পাথর, যদি গরম পাথরকে পেটানো, তারপরে প্রতি সেকেন্ডে একটা জিনিস বসানো, যে জিনিসগুলো মনে করো ফিজিক্যালি ওয়ার্ক দরকার, সেইগুলো কিন্তু এই রোবট করছে। কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা মিলি সেকেন্ডের মধ্যে ডিসিশন চেঞ্জ হয়ে যায়। সেখানে কিন্তু তুমি যদি রোবটের তো তোমার হাত দিয়ে করবে কাজ, না হলে পা দিয়ে করবে, এইটা দিয়ে করবে। না স্যার, একটা বিষয় এরকম হতে পারে যে স্যার যদি এরকম থাকে যে একটা রুমে
সিসি ক্যামেরা ডিটেক্ট করবে যে কতগুলো মুরগি বা মানে চিক্স আছে। তো সেই অনুযায়ী স্যার যদি একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকে যে এরকম পরিমাণ ওজন হতে পারে এক একটা মুরগি, তো স্যার তাহলে সেই পরিমাণ মুরগির কাউন্ট করে সেই ওজনের ভিত্তিতে কি পরিমাণ প্রিকশন নেওয়া দরকার হবে সেটা স্যার প্রি প্রোগ্রাম করা থাকবে। দেন স্যার ওই আপনি ভেন্টিলেশন সিস্টেমটা রান করবে, এরকম মানে স্যার এখনো কিছু হয়েছে কিনা? না, তুমি যেটা বলেছো সেইটি তোমার কনসেপশনে একটু এদিক সেদিকে হলো। মানে আমরা আসলে এটা মানে আমরা মনিটরিং করব, লার্জ ডাটা সেট আমার প্রডিউস হবে, মানে প্রতি সেকেন্ডে মনিটরিং করব, সেন্সর বেস মনিটরিং করে এই ডাটা সেটকে আবার তোমার ধরো ইকুয়েশনের মাধ্যমে তাকে রেজাল্ট প্রডিউস করে সেটাই প্রোগ্রামিং করে আবার ফিডব্যাক করতে হবে। এই লাইনের যে পড়াশোনাগুলো এগুলো চালু হয়েছে, এগুলো এখন দুনিয়াতে ব্যাপক আকারে হচ্ছে। আমার ধারণা যে তোমরা হয়তো একটু পড়াশোনা করো। আমি তোমাদেরকে বলি, তোমরা পড়ো যে প্রিসিশন পোল্ট্রি ফার্মিং, আমরা পড়বো প্রিসিশন পোল্ট্রি ফার্মিং, আর একটা পড়বা আইওটি বেস পোল্ট্রি ফার্মিং, আর একটা পড়বা রিমোট কন্ট্রোলিং ইন পোল্ট্রি ফার্মিং। ঠিক আছে? এই নামের যদি তোমরা গুগলে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও, ইন্ডিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই কানাডা, এই ক্রপ সেক্টরে এগুলো ব্যাপকভাবে ইন্টেলিজেন্ট ছেলেরা, বিশেষ করে যারা এমআইটি, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে যারা ডিগ্রি করেছে, মানে তারা দুনিয়াকে তো নতুন নতুন করে পথ দেখায়। তারা দেখো যে কত ধরনের প্রজেক্ট করেছে। মেলিন্ডা এন্ড গেটস ফাউন্ডেশন নামে একটা ফান্ডিং অথরিটি আছে, তারা এইরকম দুনিয়াতে নতুন নতুন জিনিস আনয়ন করার জন্য কিন্তু ফান্ডিং করে। আমাদের ছেলেরাও, তোমরাও যদি এখানে থিঙ্ক করো, এইগুলো পড়ো, এই জগৎ সম্পর্কে জানো, আমার ধারণা তোমরাও এইগুলো পার্টিসিপেট করতে পারো। তবে আমরা আমাদের সময় পর্যন্ত আমরা অত স্মার্ট হইনি। আসলে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের রিস্ক কোথায়। এখন আমরা ইন্টারনেট পেয়েছি, এক সময় তো ইন্টারনেটই ছিল না। তারপরে এখন ইন্টারনেট হয়েছে, সবার গতি সমান না। আবার মনে করো এমন ল্যাপটপ আমরা কিনছি যেটা মনে করো এই ধাক্কাইতেই চলে না। তোমার মডার্ন হতে গেলে তোমার অল ইকুইপড হতে হবে। আমার এই যে দেখো, তোমার আমি ক্লাস নিচ্ছি অনলাইনে, সারা দুনিয়া কি এইভাবে অনলাইনে ক্লাস নিচ্ছে? সারা দুনিয়া নিচ্ছে হচ্ছে লেকচার থিয়েটার থেকে। তোমাদের তো হচ্ছে না সেটা, যার কারণে আমরা তো ওই টপ পর্যায়ে চিন্তা করতে তো ভালোই লাগে, ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা দেখো আজকে তোমরা একটা জিনিস দেখবা, মুক, MOOC, ইন্ডিয়াও ব্যাপকভাবে এটা ইউজ করছে অনলাইন লার্নিং এ। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, মুক। একটা আছে লুক, লিমিটেড ওপেন অনলাইন কোর্স। এগুলো মালয়েশিয়ার মধ্যে 10 বছর আগে, 15 বছর আগে এগুলো ইমপ্লিমেন্ট করেছে। 3D তোমার লেকচার থিয়েটার, লেকচার গ্যালারি আছে, তুমি ওখানে ঢুকলে প্রত্যেকটা ছেলের ছবি দেখা যাচ্ছে। মানে আমরা লাইভ লেকচারে যেভাবে ইন্টারেক্ট করতে পারি সেভাবে করা যায়। আজকে আমি তোমাদের যদি ক্লাস নিচ্ছি, আমি যখন ভিডিওটা দিলেই স্পিড কমে যায়, তোমরা ভিডিও দিলেই আমি আর দেখতে পাবো না। আমাদের তো কিছু লিমিটেশন আছে, আমরা কিন্তু এগুলো ওভারকাম করছি ধীরে ধীরে। তারপরেও বলবো যে আমাদের বসে থাকলে চলবে না, আমরা কিন্তু দুনিয়াতে নতুন নতুন কি জিনিস আছে আমরা জানবো, আমরা কন্ট্রিবিউট করবো। আমার মনে হয় দ্যাটস অল, আজকে আর নয়। তোমাদের আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, মানে স্যার 12টা থেকে। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার।